নমস্কার বন্ধুরা, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম আজকে একটু গুরুত্বপূর্ণ কথা বলার জন্যে। যে কথাটি এই এসআইআর চলাকালীন যে এত বড় একটা ঘটনা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঘটে গেল, সেটা অভাবনীয় এবং অকল্পনীয়, যেটা মানে ভাষায় বর্ণনা করা যায় না। দেখুন, প্রচুর প্রচুর বাজারে বড় বড় মিডিয়ারাও আছে, তারা কিন্তু এই ব্যাপারটি নিয়ে কেউ আলোচনা করলো না। অনেক আইনের ছাত্র আছে, অনেক আইন বিশেষজ্ঞ আছে, অনেক আইন ব্যবসায়ীরা আছে, কেউ কিন্তু এই ব্যাপারটা একটু খোলসা করে দেখলো না এবং ভাবলো না। আজকে আমাদের সীমিত চিন্তা চেতনায় আমরা যেটা বুঝেছি, এই পশ্চিমবঙ্গের এসআইআরটা বর্তমান কী অবস্থায় আছে, এবং এই যে 60,000 লোকের নাম কাটা গেছে, 65,000 লোক যারা এখনও ঝুলে আছে, বিচারাধীন অবস্থায় আছে, তাদের কিন্তু একটি ভালো পথ ছিল। কিন্তু পথটি কে এবং কিভাবে এই পথটাকে পুরো এনআরসির ভিতরে ঢুকিয়ে দিল। হ্যাঁ, আমি বলছি এনআরসি কিন্তু কলমে পশ্চিমবঙ্গে চালু হয়ে গেছে। এই চালুটা কিভাবে হয়েছে, কিসের মধ্য দিয়ে এই এনআরসি চালু হয়েছে, আপনারা একটু বিচার বিশ্লেষণ করবেন এবং বোঝার চেষ্টা করুন। আমাদের এই যে এসআইআরে যে নামগুলো কাটা গেছে, এটা কিন্তু নির্বাচন কমিশনার এবং বিএলওদের উপরে যে অফিসাররা আছে, তারা মিলে কিন্তু এর একটা সৎ ব্যবস্থা বিহিত করতে পারত, এবং তারা কিন্তু সেই অবস্থার মধ্যে ছিল। যখন পশ্চিমবঙ্গের কিছু বিশেষ বিশেষ মানুষ এটাকে টেনে নিয়ে, এই যে ব্যাপারটা একেবারে জুডিশিয়াল ব্যাপার, সেটাকে টেনে নিয়ে কোর্টে নিয়ে গিয়ে সেটাকে বর্তমান যে অবস্থায় ফেললো, একটা ট্রাইব্যুনালে কিন্তু এই এসআইআরটাকে ঢুকিয়ে দেওয়া হলো। ট্রাইব্যুনালে যখন ঢুকিয়ে দেওয়া হলো, তখন বিচারপতিরা কি করবে? বিচারপতিরা কিন্তু নির্দিষ্টভাবে এই বিএলও এবং বিএলওদের যারা প্রতিনিধি আছে, যারা তাদের অফিসার আছে, তাদেরকে কিন্তু কোর্টে ডাক করাবে। কেন ডাক করাবে? যে আপনি কেন এই 60,000 লোকের নাম ডিলিট করলেন? তখন তারা নির্দিষ্টভাবে কি দেখাবে, কি বলবে? হ্যাঁ, তর্কের খাতিরে ধরে নিলাম 60,000-এর জায়গায় 10,000 হয়তো সঠিক লোক তাদের নাম ঢুকে গেছে, সেটাও বাছাই করা যেত। বিএলওরাই পারত, বিএলওদের অফিসাররা পারত। এখন কি হলো? এখন যেটা হলো, টোটাল ওই 60,000 যাদের নাম কাটা গেছে, ডিলিট হয়েছে, আর 65,000 যারা এখন ঝুলে আছে, বিচারাধীন অবস্থায় আছে, এরা এখন সরাসরি কিন্তু ট্রাইব্যুনালে ঢুকে গেল। বিচারাধীন কোর্টের আয়ত্তে এদের বিচার হবে। তো যখন বিএলওদের প্রতিনিধি, ওদের যে অফিসার আছে, তারা যখন কোর্টে যাবে, তখন কি করবে? তারা বলবে, কেন আপনি, বিচারপতি জিজ্ঞাসা করলো, কেন আপনি এই ভোটারটির নাম কাটলেন? নির্দিষ্টভাবে বিএলওর যে অফিসাররা আছে, তারা কিন্তু বলবে, আমার এসআইআরে বলেছে 2000 এত সালের পরে যাদের কাগজপত্র নেই, যাদের জন্ম 1987 পরে যাদের নেই, তাদের নাম কাটা যাবে। তাহলে কি হবে? ওরা তো ওদের আইনটা বলে দিল। ওরা বলে দিল যে 1980 বা 1983 পর্যন্ত যাদের ডেট অফ বার্থ, তারা তাদের নিজের কোনো কাগজ দেখালেই নামটা থেকে যাবে। কিন্তু এরা এই যে 60 লক্ষ লোকের নাম কাটলাম, এরা কেউ 2000 সালের ভিতরে কোনো রিলেশনের কিছু দেখাতে পারেনি। এরা কেউ এদের জন্ম যে ডেট অফ বার্থ যেটা আছে, তারপরের যে কাগজগুলো কোনো একটাও তারা দেখাতে পারেনি। আর দেখাতে পারলেও তাদের জন্ম সেই মনে করেন যে 83 বা 80 বা 87 আগে।
নির্দিষ্টভাবে তাদের এই কারণে ভোটটা কাটা গেছে। এরা একেবারে সরাসরি অনুপ্রবেশকারী, কেউ বাংলাদেশ থেকে এসেছে, কেউ পাকিস্তান থেকে এসেছে, কেউ আফগানিস্তান থেকে এসেছে। এটাই হচ্ছে কিন্তু ট্রাইব্যুনালে আলোচনা হবে। ট্রাইব্যুনালে কিন্তু বিচারের প্রক্রিয়ায় যখন যাবে, এই যে এসআইআর যে 60 লক্ষ এবং 65 লক্ষ, এরা কিন্তু আজকে ট্রাইব্যুনালের ভিতরে ঢুকে গেছে। এই ট্রাইব্যুনালে ঢুকে গেছে মানে এই মানুষগুলো কিন্তু সত্যি সত্যি আমাদের উদ্বাস্তু মানুষ, যারা পূর্ববঙ্গ থেকে এসেছে, তারা আসলে এই কাগজপত্র দেখাতে পারেনি, যে কারণে এই নামগুলো কোনোভাবে কিন্তু নির্বাচন কমিশনার এবং রাজনৈতিক দলের যে নেতা নেত্রীরা আছে তাদের সাথে বসে কিন্তু বিষয়টা একটু লাইট করলেও করা যেত। কিন্তু আজকে যখন নির্দিষ্টভাবে এই ব্যাপারটি চলে গেল জুডিশিয়াল থেকে ট্রাইব্যুনালে, তাহলে কি হলো, ট্রাইব্যুনালে যখন বিচার হবে, বিশ্লেষণ হবে, তখন আইনজীবীরা তো আইনজীবীদের মতো কথা বলবে, আর যে জাস্টিস বসে আছে সে তো তার ধারা নিয়ে বসে আছে যে হ্যাঁ তুমি কত সালে ঢুকেছিলে, হ্যাঁ তোমার এত সাল পর্যন্ত এসআইআরে তোমার এই এই ডকুমেন্টস দেখাতে হবে, তা নাহলে তোমার নাম কাটা যাবে, তা নাহলে সত্যি তুমি হচ্ছে অনুপ্রবেশকারী। তাহলে ব কলমে কিন্তু এনআরসি চালু হয়ে গেছে। আপনি ভেবে নিন, এই মানুষগুলো কিন্তু এসআইআরের নাম বাদ গেল তখনই এই জুডিশিয়াল থেকে যখন ট্রাইব্যুনালে চলে গেছে, কোর্ট চলে গেছে, এই মানুষগুলো কিন্তু অনুপ্রবেশকারী এবং এরা কিন্তু এই এনআরসির ঘরে ঢুকে গেল। এদের ভবিষ্যৎ এখন কিন্তু কোর্টে ঝুলে থাকবে। নট নির্বাচন কমিশনার কিন্তু আর হাত উঁচু করে তোমাকে কিছু করে দিতে পারবে না। নির্বাচন কমিশনার নিজেদের মধ্যে বসেও কিছু একটা করতে পারত, কিন্তু সেই জায়গাটি আর রইল না। যেহেতু এটাকে রাজনৈতিক মহলের নেতা নেত্রীরা টেনে কোর্টে নিয়ে চলে গেছে। এখন কোর্টের জাস্টিসরা, কোর্টের বিচারকরা, তারা তো ভাই সহানুভূতি এবং মানবতার কথা বলবে না, তারা বলবে আমার আইনে কি বলা আছে, আইন কি বলছে সেটাই কিন্তু তারা বলবে। এজন্য বলি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আপনি করেন, মানুষের জন্য করেন, আমরাও চাই উদ্বাস্তুদের জন্য আপনারা কান্নাকাটি করেন, কিন্তু কান্নাকাটি করতে করতে এমন একটা কাজ করলেন, একটা জুডিশিয়াল ব্যাপার, একটা এসআইআরের ক্ষেত্রে তাদের নাম কাটা গেছে, এটা সর্বদলীয় বৈঠক হতে পারত, নির্বাচনের কমিশনের সাথে আপনারা বসাবসি করে করতে পারতেন। যখন কোর্টে টেনে নিয়ে এটাকে একটা ট্রাইব্যুনালে ফেলে দিলেন, বিচারের আয়ত্তে ফেলে দিলেন, বিচারাধীন অবস্থায় রেখে দিলেন, তাহলে কি হলো? তাহলে কিন্তু আমরা একেবারে বোয়া কলমে বললাম, কেন? যেহেতু ঘোষণাটা হচ্ছে না, হয়নি, তাই বলছি বোয়া কলমে কিন্তু এনআরসি পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে। এটা যদি আমরা এখনো বুঝতে না পারি, আমার অন্য ভিডিওতে আমি বলেছিলাম, যারা বুঝতে পেরেও বুঝতে চাইছেন না, যারা বুঝতে পেরেও আপনারা একটু মাতব্বর ভাবে নিজেদের একটু গলা ফুলিয়ে ঘাড় ফুলিয়ে চলার চেষ্টা করছেন, তাদেরকে বলবো আপনারা ঘরে বসে টিভিতে বাচ্চাদের সাথে কার্টুন দেখুন, কারণ আপনাদের এখনো বাচ্চা সুলভ মানসিকতা নিয়েই থাকতে হবে যে ওতে কি হবে। ও সব আমাদের অমুক আছে, তমুক আছে, অমুক অনশন করছে, অমুক ধর্মঘট করছে, অমুক ধর্না দিচ্ছে, অমুক দৌড়াদৌড়ি করছে, অমুক 3-4 কিলোমিটার হেঁটে জুতোর পিতা কাটিয়ে ফেলছে, অমুক নেতারা অমুক জায়গায় গিয়ে উকিল সাজ দিছে। আমরা তো একেবারে সেফ কাস্টডি, কিন্তু নট, এটা কিন্তু হবে না। আইনের গতিতে চলবে, বিচার কিন্তু বিচারের ধারা নিয়ে এগোবে। তাই আমি বলবো, আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ, আপনি যে রাজনীতিই করুন না কেন, আপনি যে যার জায়গার থেকে আপনি আপনার মানসিকতায় যে রাজনীতি দলে করার ইচ্ছা থাকুক আপনি করুন, তাতে কোনো বাধা নেই।
সিএ এটা প্রত্যেকের জন্যে, অর্থাৎ যারা আমরা উদ্বাস্তু বাংলাদেশ থেকে এসেছি, আমরা যারা পূর্ববঙ্গ থেকে এসেছি, পশ্চিম পাকিস্তান থেকে এসেছি এবং আফগানিস্তান থেকে এসেছি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি সবাই এখানে নাগরিকত্ব পাবে সিএ এর মাধ্যমে। আর সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পেলে আমাদের যে কি উপকার হবে সেটা ইতিমধ্যে প্রচুর মানুষ কিন্তু তার ফল ভোগ করতে শুরু করেছে। আজকে তারা ভোটার তালিকায় নাম তুলতে পারবে, তারা পাসপোর্ট করতে পারবে, তারা চাকরির ক্ষেত্রে তাদের নাগরিকত্বের কাগজটা দেখাতে পারবে, ইত্যাদি ইত্যাদি। সর্বক্ষেত্রেই সিএ এর কাগজটি আমাদের কিন্তু গ্রহণযোগ্য একটা বড় প্রামাণ্য নথি, দলিল এবং আমার উদ্বাস্তু মানুষের বেঁচে থাকার একটা চাবিকাঠি। তাই বলবো বন্ধুরা, আমি ভিডিও বড় করছি না, আপনারা যারা রোজ আমার ভিডিও দেখেন তাদেরকে বলবো চ্যানেলটির এই বক্তব্যটি আপনারা শেয়ার করে সবাই কাছে পৌঁছে দেবেন এবং যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও আমরা এখানে নিয়ে আসব, তোমাদের একটু উপকার হবে এবং সারা পশ্চিমবঙ্গে যেখানেই আছো যদি সিএতে আবেদন করতে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। যে কোনো জেলা থেকে আমরা আপনাদের সহযোগিতা করে দেব, হেল্প করব। তাছাড়া ভারতবর্ষের যে কোনো রাজ্যে আমাদের এই উদ্বাস্তু বাঙালি কলোনিগুলো আছে, সেখানে যদি আপনারা সিএ আবেদন করতে চান, যদি সমস্যা হয়, বুঝতে না পারেন, যদি আপনাদের ট্রেনিংয়ের প্রয়োজন হয়, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের এসে সহযোগিতা করে যাব। এই দুদিন আগে আমরা কিন্তু উড়িষ্যাতে পারাদ্বীপেও কিন্তু আমরা ট্রেনিং দিয়ে এসেছি। ট্রেনিং শেষে ওরা কিছু কোর্ট এফিডেভিট করবে, কোর্টেও আমরা কথা বলে দিয়ে এসেছি, ফরম্যাট দিয়ে এসেছি। এখন কিন্তু তারা সিএতে আবেদন করার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে। আবার যেদিন ফার্স্ট আবেদনগুলো করব আবার আমি সেখানে যাব। তো যাই হোক বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিও দেখে ন্যূনতম উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাকে ফোন করবে। আমার ফোন নাম্বার 9804682324 ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই তোমরা ফোন করবে। আমি তোমাদের সকল প্রশ্নের উত্তর আমার সীমিত ব্রেনের ভিতর যা আছে বলার চেষ্টা করব এবং সিএ করতে গেলে কীভাবে কী করতে হবে সার্বিক কথাগুলো আমি তোমাদের মাঝে শেয়ার করব। সবাই ভালো থেকো, সবাইকে আমার প্রণাম।